বিয়ে করার খুব শখ তোর, তাই না? অহু ব্যথায় কুঁকড়ে ওঠে, কাঁপতে কাঁপতে জবাব করে অস্পষ্ট বর্ণে। আমিই তো কল করেছিলাম, মেসেজও পাঠিয়েছিলাম, কিন্তু আপনি কোনো উত্তর দেননি। ফোন বন্ধ ছিল আপনার। এই স্বীকারোক্তিতে আব্রুর চোয়ালের শাসন একটু ঢিলে হয় বটে, তবু চোখে তখনও দাবানলের রেশ অটল। অহু তখনও আধবসা হয়ে পড়ে আছে পালঙ্কের কিনারায়, হিংস্র আব্রোর ক্রোধের বন্দিনী হয়ে। চোয়াল ঠেসে দাঁতে দাঁত কটমট করতে করতে সংলাপ বুনি আব্রো। ফোন বন্ধ ছিল আমার, ঠিক আছে, কিন্তু আমি তো পৃথিবীতে বেঁচে ছিলাম, মৃত ছিলাম না। তোর এত সাহস কি করে হয় আমি বেঁচে থাকতে অন্য কারো সঙ্গে বিয়ের পিড়িতে বসার? তুই আসলেই একটা বেঈমান। আব্রোর কণ্ঠে আগুনের ঝাঁজ মেশানো, চোখে লেলিহান শিখা বিদ্যমান, কিন্তু এ সংলাপ অহুর অন্তর জুড়ে মুহূর্তে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। এই বেঈমান নামক উপাধি তাকে দেওয়া হচ্ছে কেন? তীব্র অপরাধী অহুর বক্ষে বাজ পড়ে। সে চুপ করে আর সহ্য করতে চায় না এসব। অহু এবার গর্জে ওঠে, প্রতিরোধ দেয়াল তুলে দেয় আব্রোর কঠোর বাদনের বিরুদ্ধে। কেন তাকে এই অপবাদ দেওয়া হচ্ছে? এ দায় কি শুধু তার একার? মোটেও নয়। আওয়াজ তুলে, আপনি কেন আমায় বেইমান বলছেন? আমি কি করেছি? দোষ তো আপনারও রয়েছে। আপনি তো স্বীকার না করে উল্টো আমাকে সব দোষ দিচ্ছেন। এ কথায় আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে আব্র, চোখ লাল, মুখ বিকৃত, গর্জে ওঠে মুহূর্তেই, ভয়াল কণ্ঠে হাঁক ছুড়ে দেয়। আমি যদি মরেও যাই আজ, তাহলেও তুই কোনোদিন অন্য কারো বউ হতে পারবি না। আর আজ যখন আমি জীবিত, তখন তুই অন্য কারোর সঙ্গে বিয়ে করার হিম্মত দেখালে কিভাবে? আসলেই বেঈমানদের মুখই তোর মতন মায়াবী হয়। বলেই আব্র রেগে ফুঁসে ওঠে, আরও জোরে চেপে ধরে অহুর চোয়াল। ব্যথায় চিৎকার করে ওঠে অহু, কণ্ঠে আর্তনাদ, চোখ দিয়ে ঝরঝর করে গড়িয়ে জল। নিঃশ্বাস ভারী হয়ে আসছে আব্রোর। কথার ফাঁকে একবার থেমে আবার আওড়াতে শুরু করে। আজ যদি আমি 1 ঘন্টা দেরিতে আসতাম, কি হতো জানিস? আমি নিজের হাতে তখন তোকে খুন করতাম। একটু হাত কাঁপতো না, সত্যি বলছি, একটুও না। বেঈমান একটা। আমার জন্য তোর জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু তবু তুই সুখ পেলি না। আমাকে নিঃস্ব করতে করতে আর কতটা পোড়াবি বল না? আর কতটা? এই দেহ ছাড়া আর কিছুই নেই আমার। আমি একটা জীবন্ত লাশ হয়ে গেছি। যদি মেরে ফেলতে চাস তবে সামনে এসে বল, তোর হাতেই মৃত্যুর চিহ্ন এঁকে নেব। তবু এভাবে বাঁচিয়ে রেখে আর কত মারবি আমায়? আব্রোর কণ্ঠ কেঁপে ওঠে, চোখে জল ভর করে লাল হয়ে ওঠে সংলাপ বুনে। আমি কি মানুষ না? আমারও কি কষ্ট হয় না? তুই কিভাবে পারলি এসব করতে? কিভাবে পারলি? বউ সেজেছিস তুই, বউ? এই বলে আব্র সর্বশক্তি দিয়ে মুখের চোয়াল চেপে ধরে অহুর। আব্রোর বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। এই দহন এখনকার নয়, সেই মুহূর্ত থেকে যখন আব্র মহলের দরজা পেরিয়ে অহুকে বউ সাজে দেখেছিল। সে সময় যেন এক মুহূর্তের জন্য নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিল আব্র। সেই ক্ষণ থেকেই তার বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে আগুন, যা আব্রকে প্রতিটি নিঃশ্বাসে ছাড়খাড় করে দিয়েছে। আব্র কিছুতেই মানতে পারছে না, তার চন্দ্রা, তার ভালোবাসা, তার কাঠবিড়ালি আজ বউ সেজেছে, বাট নট ফর হিম, ফর সামওয়ান এলস। কিন্তু তার জন্য নয়, অন্য কারো জন্য। শরীরে মুড়ে থাকা লাল বেনারসির ওপর মুহূর্তে তার মুখটা আরো হিংস্র হয়ে ওঠে। মস্তিষ্ক জুড়ে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের শিখা। দাঁত চেপে ভ্রু একটুখানি তুলে চাপা স্বরে বলে ওঠে, ওহো, তুই এখনো শাড়ি পরে আছিস? খুলতে ইচ্ছে করছে না বুঝি? খুব শখ মনে হয় তোর বিয়ের সাথে থাকার। আফসোস হচ্ছে বুঝি বিয়ে ভেঙে যাওয়ায়। ইস! ঠোঁট বাঁকিয়ে একরকম ব্যঙ্গ হাসি ছুড়ে দেয় আব্র, পরক্ষণেই পুনরায় যোগ করে, ঠিক আছে, আমি তোর শখ পূরণ করে দিচ্ছি। শেষ অংশটুকু আওড়াতে গিয়ে আব্রর কণ্ঠস্বর ভারী হয়ে আসে। অহু তখন নিস্তেজ হয়ে পড়ে আছে পালঙ্কে। আব্র তার চোয়াল চেপে দিয়েছে, কিন্তু ব্যথায় মেয়েটা ভেঙে পড়েছে। মুখে এখনো স্পষ্ট চরের দাগ, রক্ত জমাট বেঁধে আছে গালে। সেই জ্বালায় চোখে জল এসে গেছে, অথচ শব্দ করে কাঁদার শক্তিটুকু নেই।
চিবুক ছুঁয়ে একটুখানি ঢোক গিলে নেয় ওহু। ঘন ঘন শ্বাস নিতে থাকে। চোখ দুটো বড় হয়ে আব্রুর দিকে তাকিয়ে থাকে। সে চোখে আতঙ্ক জমাট, আত্মা শুকিয়ে এসেছে। ভয়ের ভারে থরথর করে কাঁপছে ওহুর ভেতরটা। ওহুর চোখ পড়ে যায় আব্রুর দিকে। আব্রু তড়িৎ গতিতে নিজের শার্টের বোতাম খুলছে। মুহূর্তেই এক দহনের স্রোত বয়ে যায় ওহুর মস্তিষ্কে। কিছুক্ষণ আগেই আব্রু সেসব কথা বলেছিল, সেগুলোর অর্থ হঠাৎ করেই স্পষ্ট হতে ধাক্কা দেয় ওহুর অন্তর দেয়ালে। ভীত সন্ত্রস্ত ওহু পালঙ্কের এক কোণে সরে গিয়ে কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি করছেন আপনি? এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। সরে যান, বেরিয়ে যান আমার রুম থেকে। আব্রু কিছু বলে না, নিজের চোয়াল শক্ত করে ধরে রাখে। বোতাম খোলা শার্টটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তেই উদাম হয়ে পড়ে তার পালোয়ান দেহ। ধীর পায়ে আব্রু রক্তিম চোখে এগিয়ে আসে ওহুর দিকে। গলায় বিষেদ মোড়া বিদ্রুপ করে আওড়ায়, তোর তো বিয়ের খুব শখ, তাই না? কথাটা শুনেই ওহু হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। ভয়ে তার কণ্ঠস্বর জড়সড় হয়ে জমে যায়। আপনি আমাকে ভুল বুঝছেন আব্রু ভাই, এমন কিছুই না, কিছুই না। কিন্তু আব্রু থামে না, প্যান্টের বেড খুলে ফেলে এক ঝটকায়। ওহুর চোখে ভয়ের রেখা আরো গাঢ় হয়। আব্রু এখন আর স্বাভাবিক নেই, উন্মাদের রূপ ধারণ করেছে। নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক আর ভুলের মাঝখানে থাকা সূক্ষ্ম রেখাটাও এখন তার চোখে অস্পষ্ট। আব্রুর পুরো সত্তা জুড়ে ভেসে বেড়াচ্ছে শুধু একটাই দৃশ্য, ওহু বউ সেজেছে। এই দৃশ্যই আব্রুর হৃদয়ের ভিতরে ঝড় তুলছে। অসহ্য এক অনুভূতির দাবানল ছড়িয়ে পড়েছে বুকের ভেতর। আব্রুর ভেতরটা তোলপাড় করে দেয় সেই মুহূর্ত স্মরণ হলেই। সব কিছু ছিন্ন ভিন্ন করে দেয় তার ভিতকার শান্ত সংযত মনুষ্যত্বকে। বাহিরে বেরিয়ে আসে হিংস্রাত্মক ভয়ার্ত চেহারায়। ওহু আতকে জড়সড় হয়ে নিচেকে গুটিয়ে নেয়। আব্রু ওহুর হাত শক্ত করে চেপে ধরে। ছটফট করতে করতে ওহু আরো ভয়ে সেটে যায়। টানা পড়নে পালঙ্কের চাদর খসে পড়ে মেঝেতে। হঠাৎ ওহু চিৎকার করে ওঠে, আপনি যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আমাকে আর জীবিত দেখবেন না। কসম, আমি গলায় ফাঁস দিব। ব্যাস এই এক বাক্য আব্রুর কানে পৌঁছাতেই স্তব্ধ হয়ে যায়। নিঃশব্দে থেমে যায় তার সমস্ত আগ্রাসী আচরণ। ধীরে ধীরে সে মাথা নিচু করে পালঙ্কের উপর হয়ে শুয়ে পড়ে। মুহূর্তটুকু সুযোগ নিয়ে ওহু তড়াক করে উঠে দাঁড়ায়। শাড়ি ঠিক করে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। আব্রু ওহুকে থামানোর চেষ্টা করে না আর। নিঃশব্দে খালি গায়ে শুয়ে থাকে পালঙ্কের উপর হয়ে। মেঝেতে পড়ে থাকে ঘামে ভেজা শার্টখানা, আর তার পাশেই পড়ে আছে চামড়ার বেলটা, এক নীরব সাক্ষী হয়ে সেই অস্তিত্বকর মুহূর্তে। মধ্যরাত পেরোচ্ছে নিশীতের নিস্তব্ধতায় আচ্ছন্ন খানমহল। পূর্ণিমার থালার মতো গোলজাতখানা আকাশের মাঝখানে ঝোলে নরম আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। খানমহল জুড়ে বিষাদের এক গভীর ছায়া নেমে এসেছে, রাতের অন্ধকারের মতোই। কিছুক্ষণ আগেও যেন মুখগুলোতে ছিল উজ্জ্বল হাসি, সেখানে এখন নিঃশব্দ বেদনার ছাপ। আজকের দিন খান বংশের ইতিহাসে এক গভীর ক্ষতের মতো। যে দাগ তৈরি হয়েছে সারা জীবন তা বয়ে যাবে জন্ম দাগের মতো। কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ বা এখনো জেগে আছে রাতের ভারে। এই সময় অন্দরমহলের নিচতলায় নামলেন আলিনা খান। চারপাশে চোখ বুলিয়ে দেখলেন ওহুর আম্মি জান এখনো কাঠের সোফায় বসে আছেন। এগিয়ে গিয়ে তিনি মৃদু কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন, কি হয়েছে ভাবি, এখনো ঘুমাননি কেন? ঘুমাতে যান, নিজেকে আর কষ্ট দিবেন না। ওহুর আম্মি জান জোরপূর্বক হাসি টেনে আওড়ালেন, ওই রকম কিছু না ভাবি, আপনার ভাই এখনো ফেরেনি, আমি অপেক্ষায় বসে আছি। আলিনা খান ভ্রু কুঁচকে বিস্ময়ে হাঁক ছুড়লেন। ছোট ভাইজান এখনো ফিরেননি? জবাব আসলো, না ভাবি, ওই দিন সন্ধ্যায় গাড়ি নিয়ে বেরিয়েছিল, হয়তো মন খারাপ করে কোথাও গিয়ে বসে আছে। একটু থেমে আবারও যোগ করলেন, আপনি ঘুমালেন না কেন? আমি আবরের জন্য খাবার নিতে এসেছি, হঠাৎ মনে পড়লো ও রাতে কিছু খায়নি। ও হ্যাঁ, আফরাম তো ফিরেছে, কিছুই খেয়াল করিনি চিন্তায়। ঠিক আছে, আপনি খাবার নিয়ে যান তাহলে।
আপনি ঘরে ফিরে যান ভাবি, ভাইজান চলে আসবে। উত্তরে অহুর আম্মি যান কেবল মুচকি হাসলেন। মাথার ভেতর হাজারো চিন্তার গর্জন থাকলেও মুখে নীরবতার আড়াল। আলিনা খান খাবারের ট্রে হাতে নিয়ে ধীরে ধীরে আব্রুর রুমে প্রবেশ করলেন। তার ভেতরে একটা জড়তা কাজ করছে, সাথে চাপা ভয়। রুমে ঢুকে আলিনা খানের চোখ পড়ে আব্র বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রবেশের শব্দ টের পেয়ে আব্র পিছন ফিরে তাকায়। আলিনা খানকে দেখে চমকে ওঠে না আব্র, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথার ভেতর অসংখ্য চিন্তা ঘূর্ণি তুলেছে। আলিনা খান খাবারের ট্রে সাইড টেবিলে রেখে মৃদু কণ্ঠে হাঁক ছুড়লেন। খাবারটা খেয়ে নিস। কোনো উত্তর দেয় না আব্র, কণ্ঠ কাঁপে, কিন্তু কথা বেরোয় না। মায়ের সামনে এতদিন এই বিষয়ে কিছু বলেনি মুখ ফুটে, যার দরুন আজ কোনো প্রশ্ন করতে পারছে না। এই জড়তাই হয়তো আজ আলিনা খানকে বাঁচিয়ে দিল। কিন্তু কতদিন আব্র কি সব কিছু এভাবে চুপচাপ মেনে নেবে? মোটেও না। আলিনা খান আর কিছু না বলেই চুপচাপ রুম থেকে বেরিয়ে গেলেন। আব্র খাবারের দিকে তাকালো না একবারও। বুকের ভেতর অস্থিরতা জমে উঠেছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রুম ছেড়ে ছাদের দিকে পা বাড়ালো। নির্জন ছাদে উঠে কার্নিশ ধারে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট বের করে আগুন লাগালো। ধোঁয়ার কুণ্ডালি ঘিরে ধরলো। ভিতরে জ্বলছে আর এক আগুন, প্রতিশোধের আগুন। তন্ময় নামটায় যেন আব্রুর রক্ত গরম করে তোলে। যতক্ষণ না সেই শরীরে কাফনের কাপড় চড়াতে পারবে ততক্ষণ আব্রুর শান্তি নেই। কিন্তু এখনই কিছু করলে তীর ঘুরে নিজের দিকেই আসবে, তাই কিছুটা ধৈর্য রাখতে হবে। আর আজমল খান, আব্রু ইতিমধ্যেই আজমল খানকে খানিকটা শাস্তি দিয়েছে, তার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। কিন্তু এ তো কেবল শুরু। অচিরেই তার সামনে দাঁড়িয়ে সব কিছু শেষ করে দেবে আব্র। সিগারেটটা শেষ হয়ে যায়, আরেকটা জ্বালায় আব্র। কিন্তু এই প্রতিশোধের আগুনের মধ্যেও বুকের ভেতর যেন কেমন একটা পোড়া পোড়া অনুভব হচ্ছে। কেন? অহুর জন্য নিজেকেই প্রশ্ন করে আব্র। সে কি বেশি খারাপ করে ফেলেছে অহুর সঙ্গে? না, একদম না। অহু কি কিছুই বুঝে না? সে কি এতটাই অবুঝ? আব্র তাকে কতটা ভালোবাসে, কতটা চায়, সবই তো স্পষ্ট। মুখে বলতে হবে কেন সব? কিন্তু অহু কি সত্যি কিছুই বুঝে না? সে তো নিজেই বলে সে আর কোনো বাচ্চা নয়, সব বুঝে সে। অন্যদিকে অহুর দৃষ্টিভঙ্গি ভিন্ন। তার বক্তব্য নিজের অনুভূতি, বাস্তবতা এবং সম্পর্কের জটিলতা সব কিছুই সে স্পষ্টভাবে বুঝতে শিখেছে। তবে ভালোবাসা বোঝা এক জিনিস, আর তার স্বীকৃতি পাওয়া আরেক জিনিস। এই স্বীকৃতিটাই তো কখনো পায়নি সে আব্রুর কাছ থেকে। আব্রুর বুকের মধ্যে অস্বস্তি জমে ওঠে। হঠাৎ রেলিংয়ে একটা ঘুষি মেরে বসে পড়ে ছাদের মেঝেতে। এতটা কেন পোড়াচ্ছে এখন তার বুকের ভেতর? কেন এতটা খারাপ লাগছে? তবে হ্যাঁ, সে একটা ভুল নিশ্চয়ই করতে যাচ্ছিল। মাথার ভেতর ব্যথার জ্বর চলছে। গত দুদিন এক ফোঁটা ঘুম হয়নি, চোখের পাতা এক হয়নি একবারও। এখন চোখে মুখে ক্লান্তি, মাথায় যন্ত্রণার তীব্রতা, অপরাধ বোধ, অনুশোচনা। আর অহুর মুখ যেন ঘুরে ঘুরে সামনে আসছে। আব্রু কপাল চেপে ধরে, তীব্র ব্যথায় চোখ বুঝে আসে। ছাদের উপর চুপচাপ বসে আব্রু গভীর এক দীর্ঘশ্বাস ফেলে। চাঁদ লুকিয়ে পড়েছে প্রকৃতির আঁচলে। ফজরের আজানের ধ্বনি কিছুক্ষণ আগেই ভেসে গেছে। চারিদিকে বইছে শীতল বাতাস, নিঃশব্দে কাঁপছে খানমহলের ঝুঁক পুরানো গাছগুলো। দমকা হাওয়ায় ছোঁয়ায় তারা দীর্ঘশ্বাস ফেলছে। এই নীরবতা ভেদ করেই সাইলেন্সার মোড়ানো এক গাড়ির শব্দ ধীরে ধীরে খানমহলের মূল ফটক অতিক্রম করে ভেতরে ঢোকে। ওদিকে ছাদে ঠান্ডা বাতাসের মাঝে ক্লান্তিতে চোখ লেগে গিয়েছিল আব্রুর। সেই মধ্যরাতে কিন্তু হঠাৎ করে নিচ থেকে ভেসে আসে চিৎকার, চেঁচামেচির শব্দ। বিভ্রান্ত হয়ে জেগে ওঠে, মাথায় ঘুমের ঘোর। তবে ধীরে ধীরে চিৎকারের আওয়াজ স্পষ্ট হতে থাকে। আব্রু চোখ কসলাতে কসলাতে উঠে দাঁড়ায়। পরনে শুধু সাদা একখানা গেঞ্জি। কপাল চেপে ধরে মুহূর্তেই, তারপর পা বাড়ায় নিচের দিকে জানার জন্য কি হয়েছে। চোখ কসলাতে কসলাতে পৌঁছায় নিচতলায়। কিন্তু যতই সামনে এগোয় ততই চিৎকার আর কান্নার শব্দ তীব্র হতে থাকে।
চারপাশে লোকজন ছুটাছুটি করছে। আব্রু কিছুই বুঝে উঠতে পারছে না। শেষমেশ খান মহলের বাইরে এসে দাঁড়ায়, ভিড় ঠেলে সামনে এগিয়ে যায়। সামনের প্রতিচ্ছবি নজর করে মুহূর্তেই আব্রুর চোখে ঘুমার শরীরের শক্তি অচল হয়ে পড়ে। পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সামনে সাদা কাপড়ে মোড়ানো এক লাশ, পাশে বসে হাউমাউ করে কাঁদছে ওহু পাগলের মতো। কারণ লাশটি আর কারো নয়, ওহুর পিতা আশফাক খানের। এই দৃশ্যের ভার সহ্য করতে না পেরে ধপ্পাস করে মাটিতে পড়ে যায় আব্রু। অচল হয়ে পড়ে বলিষ্ঠ দেহ। ফ্ল্যাশব্যাক, মধ্য নিষেধ, চারিদিক নিস্তব্ধ, নিথর। হালকা বাতাসের শব্দ কানে বাজছে। জনমানবহীন সেই পথের একপাশে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন, আশফাক খান এবং তন্ময় রাজ। দুজনের চোখে মুখে স্পষ্ট ক্ষোভ ও হতাশা। দীর্ঘ সময় ধরে চলছে তাদের মধ্যে তর্ক। একে অপরকে দোষারোপ করে চলছে তারা। আশফাক খানের গলা তীব্র রাগে কাঁপছে। তন্ময়ের কারণেই তার পরিবারের সম্মান আজ মাটিতে মিশে গেছে। তার একমাত্র পরীর গায়ে লেগেছে কলঙ্কের দাগ। কানাকানি শেষ নেই, মানুষ নানা কুৎসা রটাচ্ছে। এই অসম্মান, এই আঘাত কিভাবে মুছে ফেলবেন তিনি? বিয়ের আয়োজন, অতিথিদের উপস্থিতি, সবকিছু আজ উপহাসের বস্তুতে পরিণত হয়েছে। আর এই অপমানের একমাত্র দায় তন্ময়ের। তারই তো ছিল বিয়ের প্রস্তাব, তাহলে শেষ মুহূর্তে এসে সবকিছু ভেঙে দিল কেন? অন্যদিকে তন্ময়ের অবস্থানও করুন। সে নিজেও ছোট হয়েছে তার পরিবারের কাছে। প্রতিনিয়ত তাকে শুনতে হচ্ছে কঠিন প্রশ্ন, সহ্য করতে হচ্ছে অপমান, অথচ সে নিজে কোনো দোষ করেনি। সে পরিস্থিতির শিকার। এই অনাকাঙ্ক্ষিত ভাঙনের নেতৃত্ব কারণ আব্র। কিন্তু তার বিরুদ্ধে মুখ খোলবার অবকাশ নেই তন্ময়ের। পরিস্থিতির চাপে পড়ে সে নিঃশব্দ থাকতে বাধ্য হচ্ছে। প্রথম দেখাতেই ওহুকে ভালো লেগে গিয়েছিল তন্ময়ের, কিন্তু সে অনুভূতি চেপে রেখেছিল নিঃশব্দে। ঘটনাচক্রে যখন বারবার ওহুর সাথে সাক্ষাৎ হচ্ছিল তন্ময়ের, প্রতিবারই তন্ময়ের গভীর কিছু অনুভব হচ্ছিল। মেয়েটার ভয় মিশ্রিত চাহনি তন্ময়কে বেশ টানত। কেঁপে ওঠা কণ্ঠস্বর মনের গহীনে গেঁথে গিয়েছিল। ওহুর চোখে সাদা মণি জোড়ার ভীত চাহনি বড্ড বিধে তন্ময়ের বক্ষে। মেয়েটার কণ্ঠে কাঁপুনি, আচরণে থাকা এক ধরনের গোপন সৌন্দর্য তাকে গভীরভাবে মুগ্ধ করে। তন্ময় পেশায় একজন সিআইডি অফিসার। অনেক সময় আত্মীয় স্বজন বা পরিচিতিদের রক্ষা করতে গিয়ে পেশাগত নীতিমালার বাহিরে ব্যবধানে যেতে হয় তাকে। এটা স্বাভাবিক বিষয় তন্ময়ের প্রফেশনের খাতিরে, কিন্তু পার্সোনাল আর প্রফেশনাল জগৎ ভিন্ন। তন্ময় সত্যি চায় ওহুকে পুনরায় নিজের জন্য, আর আব্রুর প্রতারণার প্রতিশোধও নিতে। কিন্তু আশফাক খান কিছুতেই রাজি নন। তিনি মানতে নারাজ। তন্ময়ের কথা তিনি বিশ্বাস করেন না। তন্ময় বারবার বলে বোঝানোর চেষ্টা করেছে। আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? আমি ইচ্ছে করেই বিয়ে ভেঙে দিইনি। আপনার ভাইপো অব্র আমাকে বাধ্য করেছে। আশফাক খান মুহূর্তেই গর্জে ওঠে। দগ্ধ অভিমানে কণ্ঠস্বর ভারী হয়ে আসে। আওড়ায়, মিথ্যাবাদী ছেলে, চাল খাটানোর জায়গা পাও না। নিজের দোষ ঢাকতে আমার ভাইয়ের ছেলের নামে দোষ চাপাচ্ছ। তন্ময় একজন বদমেজাজি, নিয়ন্ত্রণহীন স্বভাবের মানুষ। পুলিশের চাকরিতে থাকাকালীন একাধিকবার তাকে সাসপেন্ড হতে হয়েছে ক্রিমিনালদের প্রতি অতিরিক্ত সহিংসতা হয়ে ওঠার জন্য। তবু আজ এই এক অস্বাভাবিক পরিস্থিতিতে তন্ময় নিজেকে জোর করে দমন করছে। মুখের চোয়াল রাগে ফুঁসছে, কিন্তু কিছু উত্তেজিত হয়ে বলতে পারছে না, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি ওহুর বাবা। আশফাক খান ঘন নিঃশ্বাস ফেলে তন্ময় চোখ বন্ধ করে সংযম ধরে রাখে। শান্ত কণ্ঠে আওড়ায়, ঠিক আছে, আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে না। বিয়ে ভেঙে গেছে ঠিকই, কিন্তু আমি আবারও ওহকে বিয়ে করব। তন্ময়ের এই কথা শুনে আশফাক খান বিস্ফোরিত হয়ে উঠলেন। তর্জনী উঁচিয়ে গর্জে উঠলেন, আমার মেয়ের সম্মান তুমি একবার দলিশোধ করে শান্ত হওনি, আবার কোন মুখে আসছো? তুমি ভাবলে কি করে আমি আবার তোমার হাতে আমার আশুকে তুলে দেব? তন্ময়ের চোখ লাল হয়ে ওঠে রাগে। চোয়াল শক্ত করে দ্রুত পায়ে এগিয়ে আসে। কণ্ঠস্বর কাঁপে ক্রোধে, হাঁক ছুড়ে, আপনি তো নিজেই বলেছিলেন সব ঠিক থাকলে মেয়েকে আমার হাতে তুলে দেবেন, বলেননি?
আশফাক খান কঠোর স্বরে শেষ জবাব করলেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তুমি তো নিতেই আসনি আমার মেয়েকে। আমি তো দিতে চাইছিলাম পরীকে। এখন আবার নির্লজ্জের মতো এসেছো কেন? কোন সাহসে? আমার পরিবারের মান মর্যাদা ধূলিসাৎ করে ফেলেছো তুমি। এখন যাও। আর একটা কথা শুনে রাখো, আমার মেয়েকে ভুলে যাও, এতেই তোমার মঙ্গল হবে। যে বাড়ির সম্মান নিয়ে তুমি খেলেছো সেই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। আশফাক খান এ কথা শেষ করেই থেমে গেলেন। তন্ময় তখন উল্টো দিকে মুখ ঘুরিয়ে গাড়ির দিকে তাকিয়ে আছে, ফলে তার মুখের গড়ন বুঝতে পারলেন না আশফাক খান। কিছুক্ষণ তাকিয়ে থেকে আশফাক খান মুখ ফিরিয়ে হাঁটা ধরলেন গাড়িতে উঠবেন বলে, কিন্তু শেষ পর্যন্ত আর গাড়িতে ওঠা হলো না। পেছনে দাঁড়িয়ে থাকা তন্ময় হঠাৎ হিংস্র হয়ে যায়। আচমকা পশুত্বের রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়ে আশফাক খানের উপর। মির্জাফরদের মতো পেছন থেকে টেনে নিয়ে আশফাক খানের মাথায় ঠুকে দেয় গাড়ির সামনের কাছে। বিকট শব্দে কাঁচ ভেঙে চৌচির হয়ে যায়, রক্ত ছিটকে পড়ে চারিদিকে। কাচের টুকরো ঢুকে যায় চোখ, মুখ, নাক মুখ চিরে ফেলে ভয়াবহভাবে। আশফাক খান তখনও জীবিত, প্রাণ আছে, হয়তো হাসপাতালে নিলেও বাঁচতে পারেন, কিন্তু বিধির লিখন এড়ানো গেল না। মাত্র কিছুক্ষণ আগেও তিনি ছিলেন চরম আনন্দে, একমাত্র মেয়ের বিয়ের খুশিতে মেতে উঠেছিলেন। আনন্দের চোখ ছলছল করছিল, সেই দৃশ্যই বারবার চোখের সামনে ভেসে উঠছে। এখন তার সামনে তার একমাত্র পরীর মুখ, তার রক্ত, তার গর্ব। বিয়ে সাজে লাল টুকটুকে মেয়ের মুখখানি হয়তো শেষ দেখা ছিল এক বাবার জীবনে, কিন্তু সেই সুখ স্বপ্ন মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। যে ছেলেকে জামাতা হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছিল সেই তন্ময়ের হাতে মৃত্যুবরণ করতে হচ্ছে। পাষাণ্ড তন্ময় একের পর এক বিরতহীন আঘাতে ঠুকিয়ে যেতে লাগলো আশফাক খানের মাথা গাড়ির কাছে। প্রতিটি আঘাতে মাথা ঝাঁকুনি খেতে লাগলো, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেল। মেয়ের মুখটা যতই স্মৃতিতে আঁকড়ে ধরার চেষ্টা করলেন, ততই তা মুছে যেতে লাগলো এক অন্ধকারের গভীরে। কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি। হঠাৎ সব ধ্বংস হয়ে গেল। শেষমেশ প্রাসাণ্ড তন্ময় ছেড়ে দিল আশফাক খানের শার্টের কলার। আশফাক খানের রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো মাথার খুলি চিরে। মুখের গঠন এমনভাবে থেতলে গিয়েছে যে চোখ, নাক, ঠোঁট কোনো কিছু চেনার উপায় নেই। দুটো চোখ উল্টে গেছে, চশমার ফ্রেম ঢুকে গেছে ভেতরে, আর মুখের ভেতর থেকে গড়গড় করে রক্ত বেরোচ্ছে অবিরত। তিনি বুঝলেন শেষ সময় এসে গেছে, জীবন থেকে সময় ফুরিয়ে এসেছে। তবু মৃত্যুর আগ মুহূর্তে নিঃশেষ শ্বাসটুকু নিয়ে তন্ময়ের কাছে রাখলেন মাটিতে লুটিয়ে শেষ এক ইচ্ছে। আমার আবার আশুর একটা কল দেব, আমি ওর লগে শেষবারের মতো কথা বলবো। ওর কণ্ঠটা শুনলে আমার আত্মা শান্তি পাইব মরে। আমার মেয়েটা 9টা বছর যাবৎ অসুস্থ, আমার মরার খবর শুনলে পাগল হয়ে যাইব যে। তন্ময় শুনে হাঁটু গেড়ে বসে সে কথা, কিন্তু পরক্ষণেই কণ্ঠে ভেসে ওঠে নির্দয়তা। মাফ করবেন হবু শ্বশুর আব্বা, আপনার শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না, নয়তো এর কারণে পরবর্তীতে আমার সমস্যা হতে পারে। এ কথা বলেই তন্ময় আশফাক খানের থেতলানো মুখে পা দিয়ে প্রচণ্ড এক লাথি মারে। আশফাক খান এবার ব্যথা টের পান না, শরীর অবশ, মনের যন্ত্রণা অনেক বেশি। বুঝে ফেলেন সময় ফুরিয়ে এসেছে, আর দেখা হবে না তার পরীর সাথে, আর দেখা হবে না তার মুখটা, আর কখনো একসাথে বসে খাওয়া হবে না, আর তার পরীর বিয়ের আয়োজন করা হবে না। আশফাক খানের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, চোখ উল্টে যায়, নিঃশ্বাস ধীরে ধীরে স্তব্ধ হচ্ছে, শ্বাস প্রশ্বাসের টানাপোড়ন মিলিয়ে যেতে থাকে। মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মানব মস্তিষ্কে নাকি জীবনের সমস্ত স্মৃতি শেষবারের মতো ঝলকে ওঠে। আশফাক খানও তার ব্যতিক্রম নন। মনের পর্দায় একে একে ফুটে ওঠে প্রিয় মুহূর্তগুলোর চিত্র। তিনি দেখতে পান তার ছোট্ট পরীকে, যাকে কাঁধে তুলে নিয়ে মহলের অলিন্দে হেঁটে বেড়াতেন তিনি, যার জন্য লুকিয়ে চকলেট এনে দিতেন ভালোবাসার চোরাগলি দিয়ে। তিনি পরম স্নেহে মেয়ের মাথায় চুল বেঁধে দিতেন, স্কুল ব্যাগ তুলে দিতেন কাঁধে, আর নিজেই হয়ে উঠতেন কখনো তার সঙ্গী। মহলের পথে পায়ের ছায়া ফেলে চলতেন একান্ত অভিভাবকের মতো।
তারপর অভিভাব ঘটে তার প্রিয়তমা অর্ধাঙ্গিনীর। হয়তো তখন অপেক্ষায় বসে আছেন তিনি মহলে, নিঃশব্দে উপবাসে, তার অপেক্ষায়। কখন ফিরবেন তিনি? কিন্তু না, ফেরা হলো না আর। সেই দৃশ্যগুলো বেশি সময় ধরা দিল, ধীরে ধীরে মিলিয়ে গেল, জিহ্বা একটুখানি বেরিয়ে এলো, নিঃশ্বাস থেমে গেল চিরতরে। এক নিঃশ্বাসে লেখা জীবন কাব্যটি থেমে গেল মাঝপথে। এক বাবার স্মৃতির সমস্ত চিত্র মিলিয়ে গেল নিস্তব্ধতায়। কাহিনীর সমাপ্তি ঘটে নির্বৃত্তে, একটি জীবনের পরিসমাপ্তিতে। কিন্তু এখান থেকেই শুরু হয় আরেক রক্তে রঞ্জিত কাহিনীর অধ্যায়। এক প্রেমিকের বর্তমান। ওহু পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। আঁকড়ে ধরে আছে আশফাক খানের রক্তাক্ত ব্যান্ডেজে মোড়ানো নিথর দেহ। আশফাক খানের মুখটা পুরোপুরি ঢেকে রাখা সাদা কাপড় দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল আশফাক খানের। পরে কেউ একজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চারিদিক কানাঘোষা। আশফাক খান মেয়ের অসম্মানের ভার সইতে না পেরে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। সবার কাছে বিষয়টা সাদা কাগজের মতো পরিষ্কার। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ছুটে এসেছেন খানমহলে। তদন্ত শুরু হয়েছে। ভোর সকাল থেকেই নানা প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে তারা নিশ্চিত হয় আশফাক খান সত্যি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন। অতিরিক্ত রক্তপাতের ফলে মৃত্যু হয়েছে। গাড়ি সংঘর্ষের পর তিনি মাথায় গভীর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। মাঝরাত্রি থাকায় শুনশান রাস্তায় কারো নজরে পড়েননি তিনি, ফলস্বরূপ মৃত্যু। তন্ময় রাজ মির্জা পেশায় একজন সিআইডি ইন্সপেক্টর। খুনকে দুর্ঘটনায় রূপ দিতে হলে তার চেয়ে দক্ষ কেউ নেই। অতি সূক্ষ্মভাবে প্রতিটি প্রমাণ মুছে দিয়েছে। তার করা নির্মম খুনকে সে পরিণত করেছে নিছক একটা দুর্ঘটনায়। তদ্রূপ ভাবে যেন কোনোদিন কেউ জানতে না পারে আশফাক খান খুন হয়েছে। কিন্তু সত্য তো সবসময় ধরা দেয় কোনো না কোনো চোখে। যে জানার, যে বোঝার, সে ঠিকই সব বুঝে গেছে। আব্রুর এক বিন্দু বুঝতে অসুবিধা হয়নি এটা দুর্ঘটনা নয়, নিহাত খুন। আর এই খুনটা করেছে কে, তার উত্তরও সে জানে। আব্র ছলছল চোখে তাকিয়ে আছে ওহুর দিকে। মেয়েটা বাবার লাশ বুকে চেপে ধরে পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। চারপাশে কেউ তাকে থামাতে আসছে না, কারণ সকলে জানে ওহুর মানসিক অবস্থা। সবাই মশুলে পড়েছে এক আকস্মিক মৃত্যুতে। কাল এই মহলে বিয়ের সানায় বাজছিল, পুরো মহল আনন্দে মুখর হয়েছিল। আর আজ নিয়তির নিষ্ঠুর খেলায় একদিনেই সব বদলে গেছে। আব্রু ঠায় বসে আছে স্ট্রেচারে রাখা আশফাক খানের লাশের একপাশে। তার চোখেও পানি জমেছে। হাত তুলে মুহূর্তেই মুছে নেয় সেই পানি, কিন্তু বুকের ভেতর দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। মনে প্রশ্নবিদ্ধ হয়ে ফিরে আসছে বারবার, এই মৃত্যুর দায় কি তার নয়? বিয়েটা ভেঙে দিয়েছে বলে নয়, তন্ময়ের মৃতদেহের কাফন পরাতে দেরি করে ফেলেছে বলে। ওহুর কান্নার শব্দ আব্রুকে ভিতর থেকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ওহুর করুণ আর্তনাদে আব্রুর হৃদয় কেঁপে ওঠে। মন চাচ্ছে ছুটে গিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে নেই, কাঁধে মাথা রেখে একবার বলতে বলে সব ঠিক হয়ে যাবে। অথচ এই তো মাত্র গত রাতেই সে নিজেই হয়ে উঠেছিল এক পাষাণ্ড, নিজ হাতে মেরেছে মেয়েটাকে। তাহলে আজ এত সহানুভূতি কিসের? এত বুক পোড়াচ্ছে কেন? এত কষ্ট হচ্ছে কেন? এত অনুতাপ বোধ কিসের? তবে কি পাপীর মনেও অনুশোচনার জন্ম হয়? নিজেকে প্রশ্ন করে আব্র। নিজেকে ঘৃণা হয় ঠেলে দেয়। নিজের হৃদয়কে রুক্ষ নির্দয় রূপ দেখে গা ঘিন ঘিন করে ওঠে। কপালে হাত চেপে ধরে। মাথার ভেতরের অস্থিরতা শুরু হয়েছে। রক্তিম চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানিও গড়িয়ে পড়ে। তবে এটাই কি তাহলে জীবনের দ্বিতীয় বা হার? হ্যাঁ, হারই তো। যে শব্দকে আব্রু তার জীবনের অভিধান থেকে চিরতরে মুছে ফেলেছিল, তবু আজ আবার সেই পরাজয়ের মুখোমুখি। তবে প্রশ্ন জাগে, এই হারের দায় কার? তার নিজের, নাকি আগের মতোই ভাগ্যের, যে বারবার তাকে নিয়ে খেলে বেড়ায়, ছলনায় ভাসিয়ে দেয়? হঠাৎ করেই আব্রুর কানে ভেসে এলো ওহুর করুণ চিৎকার। আপনি কথা কন না কেন আব্বা? আপনার কি হয়েছে? মুখে এত রক্ত কেন? আপনি আমারে
পরি কইয়া ডাকেন না একবার, একবার ডাকেন না। একটু চোখ খুইলা আমারে দেখেন, কথা কন, কিছু তো কন, কিছু তো কন। আমি আপনার মুখ ঢাকা কেন? আমি আপনারে দেখমু, মুখটা দেখান আব্বা। আপনার আমারে ছাইরা কই গেছেন আব্বা? আমি এখন কারে আব্বা কইয়া ডাকমু? কার মুখে এখন আমি পরি ডাক শুনমু? কারে এখন আমি আমার আব্বা কইয়া ডাকমু? কথাগুলো বলে হঠাৎই বাবার নিথর দেহ জড়িয়ে চিৎকার করে কেঁদে উঠল অহু। আহ, সত্যিই তো, মেয়েটা এখন কাকে বাবা বলে ডাকবে? কার মুখে শুনবে সেই আদর মাখা পরি ডাক শুনবে? আহা, কি ভাগ্যহীনা সে। শৈশবের সেই স্মৃতিটুকু মনে নেই তার, হারিয়ে গেছে স্মৃতির পাতায়। সেই রঙিন দিনগুলো যখন বাবার কাজ ছিল তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। সে কি ভুলে গেছে বাবার কাঁধে চড়ে ঘুরে বেড়ানো সেই আনন্দ ভরা দুপুরগুলো? ঝলমলে রোদে কিংবা সন্ধ্যার ছায়া ঘেরা রাস্তায় বাবার হাত ধরে নির্ভার হেঁটে চলা মুহূর্তগুলো? যখন ছোট ছিল হামাগুড়ি দিতে দিতে হঠাৎ পড়ে যেত, বাবাই তো দৌড়ে এসে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিত। একটুখানি আঁচড় লাগলে বাবার চোখে পানি চলে আসতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেন সব কিছুই এক এক করে ঝাপসা হয়ে গেল পুরো 12টা বছর ওহর মস্তিষ্ক হতে। পৃথিবীতে বাবা নামের মানুষটি একমাত্র পুরুষ, যিনি জন্ম হতে মৃত্যু পর্যন্ত নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানেন। কিন্তু ওহু, তার তো সেই ভালোবাসার স্মৃতিটুকুও নেই। সে তো ভুলেই গেছে তার শৈশব। কত বড় হতবাগা সে। ওহুর এই বেদনার্ত আর্তনাদ সহ্য করতে পারছে না আব্রু। এই প্রথম সে দেখেছে ওহুকে এভাবে ভেঙে পড়তে, চিৎকার করে কাঁদতে। সেই কান্নার শব্দ আব্রুর হৃদয় ভেঙে চুরমার করে দিচ্ছে। ওহুর বুক ফাটা আহাজারিতে শুধু আব্রু নয়, উপস্থিত সকলের চোখে পানি ধরে রাখতে পারছে না। ওহুর মতোই কাঁদছেন তারা। আম্মি জানো, যিনি মুহূর্তেই বিধবা হয়ে গেছেন। আচ্ছা, এই বয়সে কি বিধবা হওয়ার কথা ছিল তার? তার মেয়ের তো এখনো বিয়েই হয়নি। নাতি নাতনির মুখ দেখাও বাকি, সংসারের বহু পথ চলা বাকি। এত স্বপ্ন, এত পরিকল্পনার মাঝপথে কেন এত তাড়াতাড়ি চলে গেলেন তিনি? এখন কার জন্য অপেক্ষা করে বসে থাকবেন তিনি? কাকে ওহুর বাবা বলে ডাকবেন? হঠাৎ করেই সবাই ছুটে আসে ধরফর করে। আব্রুর বুকে আরো জোরে ধাক্কা লাগে। ওহুর দাঁতে দাঁত লেগে গেছে, মুখ থেকে লালা বেরিয়ে আসছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়বে। আব্রু দৌড়ে গিয়ে ওহুকে কোলে তুলে নেয়, দ্রুত ভিড় ঠেলে মহলের ভেতর নিয়ে যায়। আজমল খান তৎক্ষণাৎ একজন ডাক্তারকে ফোন করলেন। সময়ের সাথে সাথে খান মহলে মানুষের ভরে ওঠে। ওহু নানার বাড়ির আত্মীয় স্বজন সবাই হাজির হয়েছেন। পরিচিত অপরিচিত অসংখ্য মানুষ ভিড় জমায় খান মহলে শেষবারের মতো আশফাক খানকে দেখতে। কানাঘুষা শুরু হয়। অনেকে বলা বলি করে আশফাক খানের এই মৃত্যু নাকি ওহুর কারণেই। কেউ কেউ ওহুকে অপয়া বলে আখ্যা দেয়। এ কথা আব্রুর কানে যেতেই মুহূর্তে গর্জে ওঠে, হুঙ্কার দিয়ে সাবধানী বার্তা শোনায় ভয়াল কণ্ঠে। কেউ যদি একটা বাজে কথা বলে আর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তৎক্ষণাৎ সকলে ফিসফিসানি থেমে যায়। আশফাক খানের জানাজার সময় ঠিক হয় এশার নামাজের পর। আজমল খান নিথর হয়ে বসে আছেন ছোট ভাইয়ের লাশের পাশে। ভাগ্যের নির্মম পরিহাস, বড় ভাই বেঁচে আছেন অথচ ছোট ভাই এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন। চোখের কোণে জমে থাকা জল বারবার চশমা খুলে টিস্যু দিয়ে মুছছেন তিনি। মহলের কোণে দাঁড়িয়ে ছোট্ট নিহা, শিফা, আশফি, আজমিন, হালিনা খান সকলেই ভেঙে পড়েছেন। আজমিন খান কাঁদছেন অবিরাম, কারণ আশফাক খান আর আব্রু পিঠাপিঠি বয়সের। সুন্দর বন্ধুত্ব বন্ধন ছিল দু ভাইয়ের মাঝের সেতু বন্ধন, যা মুহূর্তেই ভেঙে গিয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। মাগরিবের নামাজের পর চারিদিক নিস্তব্ধ হয়ে আসে। আশফাক খানকে প্রস্তুত করা হয় শেষ গোসলের জন্য। বড়ই পাতায় গরম জল দিয়ে ধুয়ে মুছে দাফনের আয়োজন চলছে। কিন্তু যারা গোসল করা ছিল তারা আটকে উঠেছিল তার থেতলে যাওয়া মুখ দেখে। চেনা মুখখানা, ভয়ঙ্কর বিকৃতি, যেন মৃত্যুকেও ভয় ধরায়। ওইদিকে সময়ের ভারে ভেঙে পড়েছে আব্রু।
ডাক্তার যাওয়ার পূর্বে সাবধান করে গেছেন শান্ত থাকতে হোকে, কারণ 9 বছর আগে মাথায় অস্ত্রোপচারের পর ওহুর মানসিক ভারসাম্য নাজুক। এখন এই শোকের ঢেউ এসে সম্পূর্ণ ভেঙে পড়েছে পুনরায়, যা পরবর্তীতে ব্যাঘাত ঘটাতে পারে। পাগলের মতো দৌড়ে এসেছে ওহু মহল থেকে বেরিয়ে। বাবার শেষ যাত্রা জানাজায় নিয়ে যাওয়া হবে বলে ওহু খাটিয়া ধরে হাওমাও করে কাঁদছে। কেউ তাকে থামাতে পারছে না, চারপাশে কান্না, আর তার মাঝে ওহুর বুক ফাটা চিৎকার আশফাক খানের বিকৃতি মুখ দেখে। খুব কষ্ট হয়েছিল না আব্বা? খুব কষ্ট পেয়েছিলেন না আপনি? কিন্তু আশফাক খান কোনো জবাব করেন না। ইমাম সাহেব আদেশ দেন দ্রুত খাটিয়া নিয়ে যাওয়ার জন্য। আব্র সহ অন্যরা কাঁধে তুলে নেয় খাটিয়া। পেছনে ভেসে আসে সকলের আর্তনাদ, কারণ চলে যাচ্ছে যে, হাত দেখা হবে না, আর কথা বলা হবে না কখনো বাবার সঙ্গে। ওহু আবারও জ্ঞান হারায়। আব্র আর ফিরে তাকায় না, তার চোখে এখন অদ্ভুত স্থিরতা। মনে মনে সে প্রতিজ্ঞা করে এই কান্নার প্রতিটি জবাব সে আদায় করে নেবে, প্রয়োজনে ধ্বংস করে দেবে সমস্ত কিছু। জানাজা শেষ হয়েছে। খানমহলে পারিবারিক কবরস্থানে আশাফ খানকে সমাহিত করা হয়েছে। তার মায়ের পাশেই একে একে সবাই মাটি দেয়, নিঃশব্দে প্রার্থনা করে। তারপর ধীরে ধীরে ফিরতে শুরু করে সকলে, কিন্তু আব্রু থেকে যায় একা। কবরের পাশে বসে থাকে, চোখে স্তব্ধ দৃষ্টি। দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, তোমার মেয়ের মতো তোমার কাছেও আমি অপরাধী হয়ে গেলাম আজ কাকা, ক্ষমা করে দিও। তোমার শরীরে যে কাফন পড়েছে সেই কাফন যার জন্য উঠেছে তার গায়ে আমি কাফন পরানোর সুযোগও দেব না। এক মুহূর্ত থেমে আবার বলে, তুমি জানো কাকা, যেমন তুমি ভালোবাসতে তোমার পরীকে, আমিও তেমন ভালোবাসি তাকে। শপথ করে বলছি অনেক ভালোবাসি কাকা। তুমি জীবিত থাকতে অনুমতি চাইতে পারিনি, ক্ষমা করো। আমি তোমার পরীকে নিজের জীবনসঙ্গী করব, কথা দিলাম আজ তোমায়। আমি পাপী হতে পারি, কিন্তু তোমার মেয়েকে আমার ভালোবাসায় আমি বাঁচিয়ে রাখব যতদিন বেঁচে থাকি। শেষ কথা বলে আব্রু উঠে দাঁড়ায়, চোখ মুখ ডলে নেয়, জল মুছে ফেলে। মুহূর্তে চোখে নেমে আসে হিংস্রতা। শান্ত চেহারা হিংস্র দাবানলে রূপ নেয়। সাদা পাঞ্জাবির পবিত্রতায় আর থাকবে না। আজ রক্তের হিসাব চুকানো হবে। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। আব্রু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্য মির্জা ভিলা। তন্ময়ের সময় শেষ পথে। রক্তের বিনিময়ে প্রতিশোধের অগ্নি ছড়িয়ে আব্রু এগিয়ে চলেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। ভাঙাচোরা ঘড়ির কাঁটা প্রায় 1:30টার কোল ছুঁই ছুঁই করছে। ধরণীর আকাশ আজ যেন চন্দ্রবালার অভিমানে মেঘে মেঘে মুখ লুকিয়ে বসে আছে। কোথাও এক ফালি চাঁদের দেখা নেই। নক্ষত্রহীন সেই গাঢ় অন্ধকার আকাশ নেমে এসেছে পৃথিবীর বুক জুড়ে। চারিদিকে শীতল বাতাসের নীরব তাণ্ডব। মির্জা ভিলার প্রধান ফটকে দমকা হাওয়া এসে ধাক্কা দিচ্ছে বারবার। অশরীর স্পর্শের মতো ছুঁয়ে যাচ্ছে পাথুরে গেট। তন্ময় বেরু থেকে ফিরেছে এইমাত্র। অফিসের ক্লান্তি আর অনিদ্রা ভার নিয়ে পা রেখেছে মির্জা ভিলায়। ধীর পদক্ষেপে অন্দরের দিকে পা বাড়াতেই হঠাৎ থমকে দাঁড়ালো। কোমরের পিস্তল হাত দিয়ে খোঁজ করলো, পিস্তল কোথায়? মুহূর্তে কপালে চিন্তার রেখা। স্মৃতির অলিগলি ছুঁয়ে মনে পড়ল, পিস্তলটা হয়তো বেরুতে নিজের কেবিনেই রেখে এসেছে। জমা দিয়েছে কিনা তাও ঠিক মনে করতে পারছে না। শুধু এতটুকু স্পষ্ট, এখন তার সঙ্গে নেই। ক্লান্ত শরীর নিয়ে তন্ময় মির্জা ভিলায় অন্দরে পা রাখল। পরনে সাদা শার্টটা ঘামে ভিজে শরীরে শুকিয়ে খসখসে হয়ে উঠেছে। দীর্ঘ রাত আর ধকলের ভারে চোখে মুখে ক্লান্তির ছায়া। বাড়ির ভেতরে প্রবেশ করে থমকে দাঁড়ালো তন্ময়। চারিদিক অন্ধকারে ডুবে আছে, এক ফালি আলো নেই কোথাও। এরকম আগে কখনো হয়নি। মির্জা ভিলায় প্রতিদিন সন্ধ্যার পর বাতিগুলো জ্বালিয়ে দেয়া হয়, কিন্তু আজ অন্যরকম। এক মুহূর্তের জন্য গা ছমছম করে উঠল তন্ময়ের। মনে হলো কিছু একটা অস্বাভাবিক, গন্ডগোলের। তন্ময় ধীরে ধীরে ফোনটা বের করে ফ্ল্যাশ জ্বালালো। সামনে পা বাড়ালো তনয়া রাজের কক্ষের দিকে। হয়তো তনয়া অনেক আগেই নিচের ঘরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর তার পরিচারিকা
নিশ্চয়ই বহু আগে সব কাজ ছেড়ে বাড়ি ফিরে গেছে। তনয়ার রুমের সামনে এসে দাঁড়ালো তন্ময়। পরখ করলো দরজাটা হালকা খোলা। মুহূর্তে চমকে উঠল তন্ময়, কারণ এই দরজা তো সবসময় বন্ধ থাকে। যদিও লক করা থাকে না, তবে দরজা বন্ধ থাকে। ভ্রু কুচকালো, ভেতরে পা রাখলো। বাহিরে মতো তনয়ার রুমের ভেতরও ঘুটঘুটে অন্ধকার। কিছুটা গোলমেলে ঠেকলো, গলা শুকিয়ে এলো তন্ময়ের। হন্তদন্ত হয়ে ডাকলো, তনয়া। কোনো সাড়া নেই। যদিও তনয়া কথা বলতে পারে না, তবে গোঙানোর মতো আওয়াজ করতে পারে। ফ্ল্যাশের আলো ফেললো খাটের উপর। আকস্মিক চমকে উঠল তন্ময়। বিছানা তো শূন্য, তনয়া নেই। চোখে মুখে উৎকণ্ঠার ছায়া। কোথায় তাহলে তনয়া? সে তো একা হাঁটাচলা করতে পারে না। গলা স্বর উত্তপ্ত হয়ে উঠল তন্ময়ের। তনয়া, তনয়া কোথায় তুই? তন্ময় তৎক্ষণাৎ সুইচে হাত রাখলো। রুম ভর্তি আলোয় উদ্ভাসিত হলো ঘর। চারপাশে চোখ বুলালো, কোথাও নেই তনয়া। হঠাৎ এক মুহূর্তের জন্য পেছন ফিরে কিছু একটা দেখতে পেল যেন। চোখের পলকেই হারিয়ে গেল তা। সামনে ফেরায় তৎক্ষণাৎ ঘাড় কাত করে পুনরায় রুদ্ধ নিঃশ্বাসে পেছনে তাকালো ফিরে। তন্ময়ের রক্তচক্ষুর চাহনিতে ঝিলিক দিল অবিশ্বাস্য। সোফার ডান পাশে কেউ বসে আছে, পা তুলে রাখা সামনে টেবিলে, দুহাত ছড়িয়ে দেওয়া সোফার হাতলে, মুখের উপরে তুলে চোখ বোঝা। তন্ময়ের বুকে রক্ত জমে গেল। লোকটিকে চিনতে সময় লাগলো না এক মুহূর্ত। তার সামনে বসা মানুষটি আর কেউ নয়, স্বয়ং তার মৃত্যুদূত আবরার খান আব্র। তন্ময়ের চোখ যেন বাঁধিয়ে গেছে। বাস্তবের এই প্রতিচ্ছবিকে সে বিশ্বাস করতে পারছে না কিছুতেই। আব্রুর পাশেই হুইল চেয়ারে বসে আছে তনয়া। মেয়েটার দেহ থরথর করে কাঁপছে। ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে লালা। চোখে ভয় জমাট বাঁধা। আর সামনের সোফায় বসে আছে আব্র, চোখ বন্ধ, মুখের উপরে তোলা শান্ত ভঙ্গি, কিন্তু তার সামনে পা তুলে রাখা, টেবিলের উপর রাখা শিকল আর ধারালো চাপাতি। তন্ময়ের চোখ দুটো মুহূর্তেই রক্তাভ হয়ে ওঠে, যেন কোটর থেকে বেরিয়ে আসবে কোনো অগ্নি স্নান করা শলাকা। দেহ জুড়ে এক অদ্ভুত দাহ ছড়িয়ে পড়ে। তন্ময় ধেয়ে তনয়া রাজের দিকে ছুটে আসতে চায়। ঠিক তখনই ভেসে আসে আব্রুর হিমশীতল ভয়াল কণ্ঠে উচ্চারিত এক বাক্য। চোখ বুঝেই আব্রু হুঙ্কার ছুড়ে, আর এক পা যদি বাড়াস, শপথ তোর বোনের কল্লা থাকবে না। আচমকা জমে যায় তন্ময়ের দেহের সমস্ত গতিবিধি। দাঁতে দাঁত চাপে, চোয়াল শক্ত করে ঠেসে ধরে। মুহূর্তেই গর্জে ওঠে, তুই আবার এখানে কি করছিস? আমি তো বিয়েটা ভেঙে দিয়েছিলাম তখনই। তাহলে এখন কি চাইতে এসেছিস? আব্রু এবার ধীরে ধীরে চোখ মেলে মাথা সোজা করে তাকায় তন্ময়ের দিকে। আব্রুর চোখ থেকে যেন রক্ত গড়িয়ে পড়ছে। শিরাগুলো জ্বলে উঠেছে দাবানলের রেখায়। তন্ময়ের বুক কেঁপে ওঠে সেই চোখের দৃষ্টিতে। সেখানকার জ্বলন্ত দাহ কিসের? প্রতিশোধের নাকি কারো মৃত্যুর দায়ের? আব্রুর কণ্ঠ ভারী হয়ে ওঠে, তীক্ষ্ণ তলোয়ারের মতো ছুঁড়ে দেয় জবাব, তোর আর তোর বোনের জীবন চাইতে এসেছি। উই না, চাইতে না, নিজ হাতে কেড়ে নিতে এসেছি। যেমন করে তুই কেড়ে নিয়েছিলি আমার চন্দ্রার বাবার জীবন, আমার কাকার। তৎক্ষণাৎ তন্ময় দু এক কদম পিছিয়ে আসে। গলা শুকিয়ে আসে আতঙ্কে। প্রশ্ন জাগে, আব্রু জানলো কিভাবে? আশফাক খানকে তো অনেক পরিকল্পনা করে খুন করেছিল সে, প্রমাণের ছিটে ফোঁটাও রাখেনি। তাহলে তাহলে কিভাবে জানলো আব্রু? তন্ময় বিস্ময়ে ফুঁসে ওঠে। চোখ গেঁথে রাখে আব্রু চোখে, আওয়াজ তোলে, কে বলেছে তোকে আমি খুন করেছি? আব্রু টেবিলের উপর রাখা শিকলের উপর হাত বুলায়। শান্ত কণ্ঠে জবাব করে, গম্ভীর হয়ে, কাল তোকে একটা কথা বলেছিলাম না, তোর বাপের বাপ আমি, কিন্তু তুই কথাটার মর্ম বুঝিসনি। এই কথা বলেই আব্রু সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। চোখে মুখে খেলে যায় প্রতিশোধ আর প্রতিজ্ঞার ভয়ঙ্কর দাবানল। টেবিলের পানে ঝুঁকে শিকলখানা হাতে তোলে, আঙ্গুলে পেঁচিয়ে নেয় খানিক। চোখে ফুটে ওঠে হিংস্র দাবানলের প্রতিচ্ছবি। তন্ময়ের ভেতরও তখন আগুনের ফুলকি ঝরে। মুহূর্তেই রূপ নেয় এক অগ্নিমূর্তিতে। দুই পাপীর দৃষ্টিতে জলজল করে ওঠে প্রতিহিংসার ছায়া।
আব্রু হিংস্র গর্জনে এগিয়ে আসে। তন্ময়ও পিছু হটে না, বুক চিতিয়ে সামনে এগিয়ে আসে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আব্রু তার হাতে শিকল তুলে তন্ময়ের বুক লক্ষ্য করে একের পর এক ঘাত বসিয়ে দেয় বিক্ষিপ্তভাবে। লোহার সেই ঘাতে তন্ময় ছিটকে পড়ে মেঝেতে, গাল কেটে রক্ত গড়িয়ে পড়ে, কারণ শিকলের একটা ঘাত সেখানেও লেগেছে। আব্রুর হিংস্রতা তাতেও থামে না, আরও উগ্র হয়ে ওঠে। শিকলটা ছুঁড়ে ফেলে দেয়, হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে তন্ময়ের উপর। তন্ময় ব্যথায় কাতর হয়ে ওঠে এক মুহূর্তের জন্য, কিন্তু সেই যন্ত্রণাকে ভুলে মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলে। কারণ ভুলে গেলে চলবে না, তন্ময় একজন সিআইডি অফিসার, প্রাপ্তবয়স্ক যুবক সে। রক্তে উষ্ণতা, বলিষ্ঠ শরীরে দহনের ধার। 8 মাসের কঠিন প্রশিক্ষণে তার শরীর গড়ে তুলেছে শক্ত হাতে। প্রফেশনের চূড়ায় সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও দক্ষ করে তুলেছে। আব্রু আর তন্ময়ের মাঝে শুরু হয় এক ভয়াল ধস্তাধস্তি। দুই শিকারী শক্তি আর ক্ষোভের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে লড়াইয়ে। কেউ কারো থেকে কম নয়, দুজনেই পরিপক্ক, অভিজ্ঞতায় পোক্ত যোদ্ধা। সংঘর্ষণের মাঝেই হঠাৎ আব্রুর মুষ্টি তীব্র গতিতে ছুটে আসে তন্ময়ের মুখে, তারপর বুকে। তন্ময়ের ঠোঁট ফেটে যায়, ছিঁড়ে যায় মাংস, গাঢ় লাল রক্ত ঝরে পড়ে গরম ধারার মতো। কিন্তু এই আঘাতেও থেমে থাকে না তন্ময়, সেও পাল্টা আঘাতের জবাব দেয়। আব্রুর বুকে লক্ষ্য করে ঘুষি মারে। বাঘ আর সিংহের মধ্যে লড়াই হচ্ছে যেন। আর ওইসব হিংস্র দৃশ্যের দূরপ্রান্তে দাঁড়িয়ে আতঙ্কে কাঁপছে তনয়া। নিষ্পাপ দু চোখে অঢেল ভয়, ঠোঁটে গুঙানি। এদিকে সময়ের সাথে সাথে তন্ময়ের আঘাতপ্রাপ্ত শরীর দুর্বল হয়ে পড়ে। আব্রুর করা প্রতিটি আঘাত তার ভেতরের শক্তিকে নিঃশেষ করে দিচ্ছে। প্রতিশোধের আগুনে দগ্ধ বেপরোয়া হিংস্র আব্রুকে সামলানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আব্রু একজন প্রশিক্ষিত রেসলার বটে, তার মস্তিষ্কে খেলা করে মারাত্মক কৌশল, আর সেই কৌশলের পূর্ণ ব্যবহার করে সর্বশক্তি খাটিয়ে এক নির্দয় পাঁচ বসিয়ে দেয় তন্ময়ের মুখে। মুহূর্তে ছিটকে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায় তন্ময়। আব্রু তখনও রাগে ফুঁসছে, চোখে খেলছে ভয়ঙ্কর দাবানল, দেহ ওঠানামা করছে ভারী শ্বাসে। হঠাৎ আব্রুর চোখে পড়ে পাশে রাখা কাচের ফিশ অ্যাকোরিয়াম বলের দিকে। দুহাতে সেটি তুলে নেয়, মুহূর্তেই সজোরে আছড়ে ফেলে তন্ময়ের মাথায়। এক বিভীষিকাময় শব্দে কেঁপে ওঠে পুরো কক্ষ। কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ে তন্ময়ের কপালের মাংসে, গেঁথে যায় কাচের টুকরো। মুহূর্তের মধ্যে মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে, ছলছল করে গড়িয়ে পড়ে গাল বেয়ে। সাদা শার্টে রক্ত ছড়িয়ে পড়ে, ভেসে যায়, রঞ্জিত হয় দেহ। তন্ময় মাথা চেপে ধরে দুহাতে, ব্যথার ধাক্কায় আতঙ্কে দৃষ্টিও ঘোলাটে হয়ে আসে। হিংস্র আব্রু তখনও থামে না, তন্ময়ের রক্তাক্ত শরীর টেনে নেয় সোফার কাছে, মেঝেতে পড়ে থাকা শিকল হাতে তুলে নেয়। অতঃপর তন্ময়ের দুহাতের পেছনে এনে শক্ত করে বেঁধে ফেলে শিকল দিয়ে। পরক্ষণেই কাঠের সোফায় পায়ের সঙ্গে শিকল এক প্রান্ত বেঁধে দেয়। তন্ময়ের কপাল বেয়ে ঝরতে থাকা নির্গত রক্ত ধীরে ধীরে মেঝেতে থাকা কার্পেট ছুঁচ্ছে। তন্ময় কিছুক্ষণ অচেতন থাকার পর ধীরে ধীরে চেতনায় ফিরে আসে। চোখের পাতা কাঁপে, ডান চোখের কোণে কাচের একটি মাঝারি টুকরো মাংসে গেঁথে রক্ত ঝরছে। ঘোলাটে দৃষ্টিতে তাকায় চারপাশে। আব্রু সোফায় বসে, চোখ বন্ধ, মুখ উপরের দিকে তুলে রেখেছে। তন্ময় নিস্তেজ স্বরে বলে ওঠে, কি চাস তুই আমার কাছে? আব্রু চোখ মেলে, ধীরে সোজা হয়ে বসে, ঘাড় কাত করে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় তন্ময়ের দিকে। চোখে টলমল করছে প্রতিশোধের আগুন। তন্ময় আঁতকে ওঠে, নিজেকে সংকুচিত করার বৃথা চেষ্টা করে, কিন্তু সে যে শিকলে বাঁধা। এটা কোনো দড়ি নয়, শক্ত শিকল, যা মোচড়ালে আরও আটসাট হয়ে আসে। আব্রু দাঁত চাপায়, উঠে দাঁড়ায়, ধীর পায়ে হেঁটে তনয়ার কাছে এগিয়ে যায়। গোল হয়ে ঘুরতে থাকে তনয়াকে কেন্দ্র করে। হঠাৎ গর্জে ওঠে, তুই কি দিবি আমাকে? আমি তোকে দেব। চাইতে নয়, ছিনিয়ে নিতে আমার ভালো লাগে। মৃত্যু যন্ত্রণা দিতে চাই তোকে, শুধু মৃত্যু না, জীবিত থাকতে তোর বোনের মৃত্যুর দৃশ্য, তার ছটফটানি,
তার না বলা আহাজারি শোনাবো তোকে। তন্ময়ের বুক জমে আসে রক্তের চোখে, বিস্ফোরিত হয়ে যায় আতঙ্কে, চিৎকার করে ওঠে। আমার সঙ্গে তোর শত্রুতা, আমার বোনকে মারবি কেন? ও তো কিছু জানে না, ও তো অসুস্থ, ওকে ছেড়ে দে, আমার সাথে যা করার কর। আব্র মুহূর্তেই তনয়ার চুল মুঠো করে ধরে, গর্জে উঠে আবার। হ্যাঁ, আমারও তো একই কথা, তোর সাথেই তো আমার শত্রুতা। তুই চাইলে আমাকে মারতি, প্রতিশোধ নিতি। আমার কাকা কি দোষ করেছিল? কেন তাকে মেরে ফেললি? সে তো তোর কোনো ক্ষতি করেনি। আমার কলিজায় আশ্রয় ছিল সে, কেন ছিনিয়ে নিলি? তনয়ার মুখ ব্যথায় কুঁচকে ওঠে। তন্ময় ছুটে আসতে চায়, শিকল ছাড়িয়ে দৌড়ে যেতে চায় তার বোনের কাছে, কিন্তু পেরে ওঠে না। সে কোলের বাঁধনে আটকে পড়ে, অসহায়ভাবে কাঁধে হাঁপায় আর বলতে থাকে। আমি ইচ্ছে করেই মারিনি, ওর বাবাকে মারার কোনো উদ্দেশ্য ছিল না আমার। দেখা করতে গিয়েছি, উনি আমার উপর দোষ চাপিয়ে দিতে লাগলেন। আমি সহ্য করতে পারছিলাম না, মাথার ভিতর আগুন ধরে গিয়েছিল। আমি নিজেকে থামাতে পারিনি। আমি সত্যি অনুতপ্ত হয়েছিলাম পরে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। আব্রু কিছুক্ষণ চুপ থাকে, চোখে রক্ত জমাট বাঁধে। কোনো কথা না বলে হেঁটে যায় টি টেবিলের দিকে, হাতে তুলে নেয় একটা ধারালো ছুরি, যেটা তনয়াকে ফল কেটে খাওয়াতে রাখা ছিল এক সময়। ছুরির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আব্রু, তারপর হঠাৎ হাঁক ছুড়ে দেয়। আমার ইচ্ছার বিরুদ্ধেও আজ তোর বোনের মৃত্যু হবে আমার হাতে। সে দোষী না, কিন্তু তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে তোর দুর্বলতা। তুই যেভাবে আমার পরিবারকে নিঃস্ব করেছিস, যেভাবে আমার অহুর বুক থেকে তার আশ্রয় ছিনিয়ে নিয়েছিস, ঠিক সেই রকম কষ্টই আমি তোকে ফিরিয়ে দেব। তুই কি জানিস, আপন জনের নিথর দেহ দেখে চোখে জল গড়িয়ে পড়া কেমন ব্যথা? তুই কি কখনো অনুভব করেছিস বুক ফাটা চিৎকারের তীব্রতা? আজ আমি তা তোকে শেখাবো। শুধু প্রিয়জন হারানোর কষ্ট না, আপন মানুষের মৃত্যুর ছটফটানি চোখের সামনে দেখে কেমন দগ্ধ হতে হয় তা আমি তোকে দেখাবো আজ, অনুভব করাবো তোকে। তুই যেমন আমার পরিবারকে কাঁদিয়েছিস, আমিও তোর চোখের সামনে তোর পৃথিবীটা ছিন্ন বিচ্ছিন্ন করব। তন্ময় চিৎকার করে ওঠে, মাথায় রক্ত জমে গেলেও সে জ্ঞান হারায় না। প্রাণপণে শিকল ছিঁড়তে চেষ্টা করে, কান্নাজড়িত কণ্ঠে আকুতি করে। না ভাই না, ওকে ছেড়ে দাও, আমাকে মারো, যা করার করো, কিন্তু ও তো নিষ্পাপ ভাই, ও তো কিছুই বোঝে না, কিছুই জানে না। কিন্তু আব্রোর চোখে এখন প্রতিশোধের দাবানল ঠেসছে। তার চোখেই কেবল ভাসছে তার চন্দ্রার ছটফটানি, তার চন্দ্রার আহাজারি। আব্রো শপথ করেছিল প্রতিটি চোখের পানির বদলা নিবে। আব্রো এগিয়ে যায় তনয়ার দিকে, তনয়ার চোখে আতঙ্ক, কিন্তু কিছু বলতে পারে না। কথা হারিয়ে ফেলেছে সে বহু আগেই, অসুস্থতার কবলে। হাত কাঁপে, চোখ জ্বলে ভরে ওঠে, যেন হাত জুড়ে প্রার্থনা চায় জীবন ভিক্ষার। তন্ময় আর্তনাদ করে কাঁদে, চিৎকার করে আবারও বলে। ভাই ও কিছু জানে না, ও তো কিছুই বুঝতে পারেও না, দয়া করো, আমাকে মারো, তুই যা ইচ্ছে কর, আমায় মার। কিন্তু আব্রুর হৃদয় পাথর, পশুর মতো হিংস্র হয়ে ওঠে মুহূর্তেই। ছুরি চালিয়ে দেয় তনয়ার বুকে, ছুরি ফুরে যায় পিঠ দিয়ে, রক্ত ছিটকে এসে মেখে যায় আব্রুর সাদা পাঞ্জাবিতে। তন্ময় গগন বিদারী চিৎকার করে বলে ওঠে, তনয়া, তনয়া। কিন্তু তনয়া কোনো শব্দ করে না, শুধু অস্পষ্ট ঘুঙানি জড়িয়ে থাকে তার ঠোঁটে। হুইল চেয়ারে বসে থাকা সেই নিষ্পাপ দেহটি ধীরে ধীরে ভারী হয়ে মেঝেতে গড়িয়ে পড়ে। চোখের কোণায় ভেসে ওঠে আতঙ্ক ও আকুতি, কিন্তু ঠোঁটে সেই সব কথা বলতে জানে না। বুকের ঠিক মাঝখানে ছুরি গেঁথে আছে, রক্ত গড়িয়ে এসে মেখে যাচ্ছে মেঝের ধূসর পাথরে। তন্ময় চিৎকার করতে থাকে, থরথর করে কাঁপতে থাকে, নাম ধরে ডাকে বারবার, তনয়া। কিন্তু কোনো সাড়া আসে না। নিথর চোখে তনয়া তাকিয়ে থাকে তার ভাইয়ের দিকে, এক নিষ্পাপ বোবা চাহনি, যেন চোখে চোখ রেখে বলছে না উচ্চারণ করা হাজারো কথা। আশফাক খান মৃত্যুর আগে শেষবার বলার সুযোগ পেয়েছিলেন তার শেষ ইচ্ছেটুকু জানাতে, কিন্তু তনয়ার ভাগ্যে তাও জোটেনি। সে তো কথা বলতেই পারে না, কণ্ঠে কোনো শব্দ নেই, বুকের ভেতর চেপে আছে না বলা অনন্ত আহাজারি। কিন্তু যদি তার হৃদয়ের ভিতকার কথাগুলোর কথা হয়ে বেরোতো, তবে হয়তো সে বলতো।
ভাই আমারে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো কোনো দোষ করি নাই ভাই, তাহলে আজ কেন আমায় মরতে হলো? মা বাবা মারা যাওয়ার পর তুমি তো ছিলে আমার আশ্রয়, এত যত্ন করে বড় করলে, অথচ শেষ পরিণতি হলো এই করুণ মৃত্যু। আমি তো বাঁচতে চেয়েছিলাম ভাই, দেখো তুমি আমার সামনে বসে আছো, অথচ পারছো না একবার ছুটে এসে আমায় জড়িয়ে ধরতে, আমাকে বাঁচাতে। আমারও আফসোস থেকে যাবে, শেষবারের মতো তোমায় ভাই বলে ডাকতে পারলাম না। তুমি ভুল করেছো, অপরাধ করেছো, তবুও তুমি আমার ভাই। অপরাধীর কাঠগড়ায় থাকলেও সম্পর্কের বাঁধনে তুমি আজও আমার ভাই। ক্ষমা করে দিলাম তোমায়। আসামি ছাড়াও তোমার আমার সম্পর্কে ভাই বোনের। শুনেছি কত পেরেস্তারা নাকি সময় থামিয়ে দেয় যখন ভাই বোন কথা বলে, কারণ মৃত্যুর পর নাকি ভাই বোন কখনো আর এক হয় না। আমি তো তোমার শেষবারের মতো ভাই বলে ডাকতে পারলাম না। আমি আর কখনো খাবো না তোমার হাতে তুলে দেওয়ার লোকমা, আর কখনো সুস্থ হয়ে তোমায় জড়িয়ে ধরা হবে না। আর কোনোদিন ঝগড়া করব না ছোটবেলার মতো। পাপী হয়েছো, তবুও তোমায় ক্ষমা করে দিলাম, কারণ তুমি আমার ভাই। আমার পেটে এই ছুরি বের করে দাও, খুব কষ্ট হচ্ছে আমার। ছোটবেলা তো আমার একটু কষ্ট হলেও তুমি ছুটে আসতে, আজ কেন কিছু করছো না? হ্যাঁ, তুমি তো নিজেই আজ বন্দি। ক্ষমা করো আমায়, আমি পারলাম না তোমার শিকল খুলে দিতে। ভাই, ভাই গো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। ভাই, ভাই। আফসোস, তনয়ার কণ্ঠহীন হৃদয়ের শেষ আর্তনাদ পৌঁছাচ্ছে না তার ভাই অবধি। ধীরে ধীরে নিথর হয়ে আসে তার শরীর, রক্তে ভিজে যায় চারিদিক, বুকের ছুরি গেঁথে থাকে, কলিজা ফেরে। তনয়ার চোখ খোলা, আত্মা বেরিয়ে আসে মুখ দিয়ে, যেন শেষবার দেখে নিতে চেয়েছিল তার প্রিয় ভাইয়ের মুখটা, যে আজ আর কিছুই করতে পারেনি তার জন্য। সেও অসহায়, বন্দি হয়ে বসে আছে। তন্ময় হাউমাউ করে কাঁদছে, তনয়া বলে চিৎকার করে। বুক ফাটা আর্তনাদ, কেঁপে উঠেছে পুরো মির্জা ভিলা। চোখের সামনেই তার আদরের বোনটা ছটফট করতে করতে নিথর হয়ে গেল, অথচ তন্ময় কিছুই করতে পারল না। চোখের পলকে সবকিছু ধূলিসাৎ হয়ে গেল তার সামনে। এক নিষ্ঠুর, নির্লজ্জ, যন্ত্রণাময় মুহূর্ত। এক ভাইয়ের সামনে তার বোনকে নির্মমভাবে হত্যা করা হলো, অথচ খুনি আব্রোর চোখে মুখে বিন্দু মাত্র অনুশোচনা নেই। আব্রু চেয়েছিল তন্ময় কষ্ট পাক, ধুকে ধুকে মরুক, বুঝুক প্রিয় মানুষের কষ্ট কতটা বেদনাদায়ক। ওহু তো আশফাক খানের লাশকে জড়িয়ে কেঁদেছিল, কিন্তু তন্ময়ের তো সে ভাগ্যও নেই। তার বুকের ভিতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, চোখের জল পর্যন্ত শুকিয়ে গেছে, হাঁপিয়ে উঠেছে। আব্রুর পরনে সাদা পাঞ্জাবি, তাজা রক্তে মাখামাখি, রক্ত ছিটে গেছে ওর মুখে চোখেও। নিচু হয়ে ফ্লোরে বসে আছে। এক মুহূর্ত পরেই শান্ত, ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, কিরে, কেমন লাগলো? এবার বুঝলি তো আপন মানুষের মৃত্যু কাকে বলে? ভয় পাবি না, তোর মৃত্যু এর চেয়েও ভয়ানক হবে। তবে তার আগে আমার পরিচয়টা জেনে নে। অনেক কষ্ট করেছিস তা জানার জন্য, আর কষ্ট করতে হবে না। আজ আমি নিজেই বলছি তোকে। আব্রু ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। তন্ময়ের আর্ত চিৎকার গেছে। তন্ময়ের শরীর রক্তাক্ত, মাথা ফেটে গেছে, শিকলের ঘাতে ক্ষত বুক। আচমকাই আব্রু হিংস্র হয়ে ওঠে, নিজের রক্তমাখা পাঞ্জাবির মাঝ বরাবর এক টানে ছেড়ে ফেলে। তারপর পিঠ ঘুরিয়ে বলে, দেখ তো এখানে কি লেখা। আহত তন্ময় ক্লান্ত চোখে তাকায় আব্রুর পিঠের দিকে। মাঝখানে একটা সিংহের ট্যাটু, যার নিচে মাঝামাঝি অক্ষরে লেখা কিছু। তন্ময় সিআইডি অফিসার, তার চোখ ফাঁকি দিতে পারবে না কোনো গোপন চিহ্ন। এক ঝলকেই বুঝে নেয় সে। তীক্ষ্ণ কণ্ঠে হাঁক ছুড়ে বলে, ডাবলে লেখা। আব্রু ঝাঁপিয়ে আসে তন্ময়ের সামনে, দাঁতে দাঁত চেপে তলোয়ারের ফলার মতো ঠেসে ধরে তন্ময়ের গাল। রাগে কাঁপতে কাঁপতে বলে, হ্যাঁ, আমি ডাবলে। লন্ডনে এই নাম শুনলেই মানুষ ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে, হাঁটু কাঁপে। আর জানিস কে আমাকে এই ডাবল এ বানিয়েছে? যার দিকে তুই নজর দিয়েছিস সে। আমি তাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, ভয়ঙ্কর রকমভাবে ভালোবাসি। আমি এই যে নিঃশ্বাস নেই, আর প্রতিটা নিঃশ্বাসে ওর অস্তিত্ব আছে। বলে আব্রু টেবিল থেকে চাপাতি তুলে নেয়। তারপর নিজের হাতের তালুতে
তীব্র ছুরির কোপ বসায়। গড় গড় করে রক্ত ঝরতে থাকে। গর্জে ওঠে বুলি ছুঁড়ে ভয়াল কণ্ঠে।